সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের পেইড কোর্স আমরা শুরু করছি। তো আজকে আমরা দেখব টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের টপোলজি যে সাবজেক্ট আছে, সায়েন্স ভিউ প্রকাশনী বইয়ের টপোলজি আলাদা এবং ফাংশনাল অ্যানালাইসিস ওটা আলাদা সাবজেক্ট আর কি। আর তুহিন প্রকাশনী বইয়ের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই দুইটা একত্রে মিলে একটা বই তৈরি করছে। ওকে, তো আমাদের পরীক্ষায় কিভাবে আসবে? তো আমাদের পরীক্ষায় টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস দুইটা একত্রে মিলে আর কি একটা পরীক্ষা হবে। ওকে, যদিও আমাদের সায়েন্স ভিউ পাবলিকেশন টপোলজি আলাদা একটা সাবজেক্ট এবং ফাংশনাল অ্যানালাইসিস এটা আলাদা একটা সাবজেক্ট আমাদের তৈরি করে দিয়েছে। ওকে, তো যাই হোক, দুইটা আমাদের একসাথে পরীক্ষা হবে। তো আজকে আমরা এই টপোলজি বিষয়ে আমরা আলোচনা করব। তো টপোলজি আমাদের এই টপোলজিতে প্রায় 5টা চ্যাপ্টারের মতো আছে। তো আজকে আমরা এই যেহেতু পেইড কোর্সের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, তো আজকে আমরা টপোলজির প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো টপোলজির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মেট্রিক জগৎ। এর আগেও আমরা কিন্তু এই মেট্রিক জগৎ সম্পর্কে আমরা অনার্স থার্ড ইয়ারের আমরা রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু আমরা পড়ে আসছি, মোটামুটি আমাদের ধারণা আছে। তো চলুন আমরা মেট্রিক জগৎ কি সেটা আমরা আগে দেখে নিই। তো তার আগে দেখি আমরা মেট্রিক কি। মেট্রিক মানে হচ্ছে একটা পরিমাপ। ওকে, একটা পরিমাপ জাস্ট। আচ্ছা, আগে আমরা দেখি কি বলতেছে। ধরি এক্স একটি অশূন্যক সেট। এই এক্স একটা শূন্য নয়, অর্থাৎ অশূন্যক সেট। তাহলে একটি মেট্রিক হলো এক্সের উপাদানসমূহের ক্রমজোড় হতে সংজ্ঞায়িত বাস্তব মান বিশিষ্ট ফাংশন। এটার মান হবে কি? বাস্তব। ওকে, বাস্তব মান বিশিষ্ট ফাংশনকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ ডি সাজ দ্যাট এক্স ক্রস এক্স। দেখেন এখানে ক্রমজোড়ের কথা বলছি, তার মানে অবভিয়াসলি কি গুণের কথা আসবে। তো যেহেতু আমরা ধরে নিয়েছি যে এক্স একটা অশূন্যক সেট, তাহলে ওই এক্সকে এক্সের সাথে কি ক্রস গুণনাকারে হবে, যেটাকে আমরা বলতেছি ডি সাজ দ্যাট এক্স ক্রস এক্স টেন্স টু হচ্ছে আর, টেন্স টু আর, অর্থাৎ এটা থেকে আর এর দিকে আসতেছে। তো এইটাকে আমরা মেট্রিক বা দূরত্ববোধক ফাংশন বলা হয়ে থাকে। যদি এটাকে আমরা দূরত্ববোধক ফাংশন বা মেট্রিক বলবো যদি আমাদের এই শর্তগুলো আমাদের সিদ্ধ করে। কি কি? যে এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড, ছোটো হাতের এক্স ওয়াই জেড এগুলো যদি বিলংস করে এক্সের মধ্যে, এত এর জন্য নিচের শর্তসমূহ সিদ্ধ করে। এখন নিচের শর্তগুলো কি কি আমরা এখন শর্তগুলো উল্লেখ করব। 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদের যে ডি অফ এক্স ওয়াই, এ ডি অফ এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর যে দূরত্ব, ডিতে হচ্ছে ডিস্টেন্স বা মেট্রিক বোঝাচ্ছে। তো এই ডি অফ এক্স ওয়াই এর দূরত্ব অবভিয়াসলি অল টাইম 0-র চেয়ে বড় অথবা 0-র সমান হবে। ওকে, 2 নাম্বার শর্ত হচ্ছে আমাদের যে ডি অফ এক্স ওয়াই এর মান 0 হবে। কখন 0 হবে? যদি এবং কেবল যদি আমাদের এক্স আর ওয়াই সমান হয়। যদি এবং কেবল যদি কি হবে? এক্স ইকুয়ালস টু ওয়াই হয়। ওকে, যদি এক্স আর ওয়াই এর দূরত্ব আমাদের সেম হয় তাহলে এর ডিস্টেন্সটা আমাদের 0 হবে। কীভাবে হচ্ছে দেখেন, আমরা যদি এইখানে এরকম বলে থাকি যে এই যে এক্স ওয়াই এতটুকু আমাদের যদি দূরত্ব, এটা তো দূরত্ব আছে তাই না? তো এক্স ওয়াই এটা যদি আমাদের ডিস্টেন্সের দুইজনের মান যদি একই হয় তাহলে ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করি? ওয়াই মাইনাস এক্স, তাই না? তাহলে দুইজনের দূরত্ব যদি সমান হয় তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা এক্স মাইনাস এক্স অথবা এক্সের পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি। তাহলে ওয়াই মাইনাস ওয়াই তার মানে কি 0 হয়ে যাবে, তাই না? তো এটাই আর কি আমাদের বলছিল যে যদি এক্স আর ওয়াই আমাদের সেম হয়ে যায় সেক্ষেত্রে ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 হয়ে যাবে। 3 নম্বর শর্ত কি? এখানে আমাদের 4টা শর্ত আর কি ফিল আপ করতে হবে। 3 নম্বর শর্তটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, অর্থাৎ এই এক্স ওয়াই এর দূরত্ব যা হবে ওয়াই এক্সের দূরত্ব আমাদের তাই হবে, অর্থাৎ ওয়াই অফ এক্স ওয়াই। অর্থাৎ ওকে, আশা করি বুঝতে পারছি যে এক্স ওয়াই এর দূরত্ব যা হবে ওয়াই এক্সের দূরত্বও আমাদের তাই। ওকে, 4 নম্বর শর্তে আমরা আসি। 4 নম্বর শর্তটা কি? এটা 4 নম্বর শর্তটা হচ্ছে আমাদের ত্রিভুজ শর্ত। আচ্ছা, যেহেতু এটা ত্রিভুজ শর্ত তো আমরা একটু ত্রিভুজ থেকে আসলে মনে হয় এটা বুঝতে আমাদের বেটার হবে। ওকে, তো দেখেন এক্স আর জেড এর মধ্যে আমাদের ডিস্টেন্সটা হবে ডি অফ এক্স জেড। ওকে, ডি অফ এক্স জেড। জেড আর ওয়াই এর মধ্যে আমাদের ডিস্টেন্সটা হবে ডি অফ জেড ওয়াই। ওকে, আর এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডি অফ এক্স ওয়াই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এই যে ডি অফ এক্স ওয়াই এর মান দেখেন ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য উহার অপর দুই বাহুর যোগফলের আর কি সমান অথবা ওর চেয়ে কি ছোটো হয়, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল ওই তৃতীয় বাহুর চেয়ে বড় অথবা সমান হবে। তাহলে এর প্রথম একটা, অর্থাৎ এই তৃতীয় বাহুটাকে আমি ধরলাম এই এক্স ওয়াই, অর্থাৎ ডি অফ এক্স ওয়াই। তাহলে ডি অফ এক্স ওয়াই অপর দুই বাহুর চেয়ে সমান অথবা কি ছোটো হবে। তাহলে অপর দুই বাহু আমাদের কি হচ্ছে এক্স জেড আর ডি অফ জেড ওয়াই। ওকে, তাহলে আমরা লিখতে পারি ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। ওকে, ডি অফ জেড ওয়াই।
আমরা এটা জানি, এটা আমরা উপপাদ্যও কিন্তু প্রমাণ করছিলাম, ক্লাস 7-এ আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো এটা আমরা উপপাদ্যে প্রমাণ করছিলাম যে প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল উহার তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম। তো ওইটাই আর কি। তো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল উহা তৃতীয় বাহুর চেয়ে বড়, অর্থাৎ এই বাহু আর এই বাহু যোগ করলে এই বাহুর চেয়ে বড় অথবা সমান হবে, সেটাই আমরা লিখলাম যে ডি অফ এক্স ওয়াই এই লেস অর ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। ওকে, তো এখানে দেখেন একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এই এক্স ওয়াই ছিল না, তো দেখেন এক্স ওয়াই ছিল, যেহেতু এক্স আছে আর এখানে লাস্টে ওয়াই আছে, তার মানে মাঝখানে আমাদের জেড ঢুকছে। ওকে, এটা জাস্ট আমাদের ঠিক রাখতে হবে। তো এটাকে আমরা বলে থাকি ত্রিভুজ অসমতা, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ অসমতা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ম্যাট্রিক্স জগৎ দেখব। ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারলাম, কেননা ম্যাট্রিক্স জগৎ জানতে গেলে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। দেখেন ম্যাট্রিক্স জগৎটা কি, যে কোনো অসংখ্য সেট এক্স এ সংজ্ঞায়িত একটি ম্যাট্রিক ডি সহযোগী একটা ম্যাট্রিককে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এই যে ম্যাট্রিককে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। ম্যাট্রিক মানে কি ডিস্টেন্স, এই যে এগুলো আমরা সবগুলো কিন্তু ডি দ্বারা প্রকাশ করে থাকি, কেননা ডিস্টেন্স বোঝাচ্ছে। তো এই যে আমাদের যদি 4টা শর্ত সিদ্ধ করে, সেক্ষেত্রে কিন্তু ওই আমাদের এই যে ডিটা যে ছিল আমাদের, ওইটাকে আমরা বলবো মেট্রিক। ওকে, তার মানে মেট্রিক হতে গেলে আমাদের এই 4টা শর্ত সিদ্ধ করতে হবে। ওকে, তো কোনো অসংখ্য সেট এক্স এর সংজ্ঞায়িত একটি মেট্রিক ডি সহযোগে এক্সকে, এই যে এক্স এর সংজ্ঞায়িত একটা ডি সহযোগ অর্থাৎ মেট্রিক ডি, এই ডি সহযোগে এক্সকে অর্থাৎ এক্সকে একটি মেট্রিক জগৎ বলা হয়, অর্থাৎ এক্স আর ডি একত্রে মিলে হচ্ছে এখানকার মেট্রিক জগৎ। ওকে, তার মানে এই অসংখ্য সেট আর ওই মেট্রিক যে আমাদের ছিল ডি, তাহলে ওই দুইটাকে একত্রে আমরা মেট্রিক্স জগৎ বলতে পারি। আর এটাকে আমরা লিখতে পারি এক্স কমা ডি, অর্থাৎ অসংখ্য সেটটা আগে থাকবে আর মেট্রিকটা আমাদের পরে থাকবে। ওকে, তাহলে এই আকারে লেখা যায়। এখন আমরা দেখব নর্ম বা দৈর্ঘ্য। দেখেন নর্ম বা দৈর্ঘ্য কি, যে ধরি এক্স একটি অসংখ্য সেট, এখানে সব সময় এক্স সর্বদাই কিন্তু একটা হচ্ছে অসংখ্য সেট, তাহলে এক্স এর কোনো উপাদান এক্স, অর্থাৎ বড় হাতের এক্স এর একটা উপাদান হচ্ছে ছোট হাতের এক্স, তার মানে কি অবভিয়াসলি এক্সটা কি বড় হাতের এক্স এর মধ্যে কি বিলংস করে, তাই না? তাহলে এই যে তাহলে এক্স এর অর্থাৎ অসংখ্য সেট এক্স এর উপাদান ছোট হাতের এক্স এর নর্ম বা দৈর্ঘ্য দ্বারা ওই উপাদানের আকৃতি বা পরিমাপ প্রকাশ করা হয়, এবং একে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি নর্ম অফ এক্স, অর্থাৎ নর্ম এক্স, অর্থাৎ এক্স এর নর্ম বা দৈর্ঘ্য দ্বারা সূচিত করা হয়। কোনো উপাদানের নর্ম নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে, অর্থাৎ এই নর্ম হতে গেলে আমাদের 4টা শর্ত আমাদের সিদ্ধ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের নর্ম অফ এক্স লেস গ্রেটার ওয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্স যে আমরা প্রমাণ করেছিলাম, তো ওইটার মতোই আর কি এটা। তাহলে অবভিয়াসলি এই নর্ম অফ এক্স এক্স এর মান 0-র চেয়ে বড় অথবা 0-র সমান হবে। 2 নম্বর শর্তে আমরা আসি, নর্ম অফ এক্স 0 হবে। কখন 0 হবে? যদি এবং কেবল যদি এক্স ইকুয়ালস টু 0 হয়। দেখেন এক্স নর্ম অফ এক্স, এক্স এর নর্ম না, এক্স এর নর্ম 0 হবে। কখন 0 হবে? যখন এই যে 0 এক্স এর মানটাই আমাদের 0 হবে। তাই আমরা বলে দিলাম যদি এবং কেবল যদি এই এক্স ইকুয়ালস টু 0 হয়। ওকে, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্তে আমরা দেখব, 3 নম্বর শর্তে হচ্ছে আমাদের এই নর্মের সাথে আমাদের যদি একটা স্কেলার থাকে গুণ অবস্থায়, যেমন ল্যামডা এক্স এর নর্ম যদি আমরা বলি, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কিভাবে, এই ল্যামডাটা যখন আমরা বের করে নিয়ে আসবো তখন কিন্তু ওর একটা ভার্টিক্যাল বার হবে, অর্থাৎ মডুলাস হয়ে যাবে। ওকে, এটা জাস্ট মডুলাস হবে আর এক্স এর কিন্তু নর্ম থাকবে। ওকে, অর্থাৎ যদি নর্মের সাথে এক্স অর্থাৎ ল্যামডা একটা স্কেলার গুণ অবস্থায় থাকে, তাহলে ওই ল্যামডাটাকে আমরা বাইরে নিয়ে আসলে ওটা জাস্ট আমাদের মডুলাস আকারে থাকবে, আর বাদ বাকি আমাদের যে দূরত্ব বা আমাদের যে নর্ম যে চলকটা আছে সেটা কিন্তু নর্মের ভিতরেই থাকবে। ওকে, আর 4 নাম্বার শর্ত হচ্ছে আমাদের ত্রিভুজ শর্ত। তো ত্রিভুজ শর্তটা কি একটু আগে আমরা দেখে আসলাম, ত্রিভুজ শর্তের মতো, যেটাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর নর্ম যদি আমরা বের করতে যাই, তাহলে এই যে দুইটার ওপর হোল ভার্টিক্যাল বার দেওয়া আছে, তো এটাকে আমরা আলাদা আলাদাভাবে যদি ভার্টিক্যাল দিতে যাই, তাহলে অবভিয়াসলি আলাদা আলাদা মানের যোগফলটা আর কি বড় হবে। তার মানে আমরা এই যে নর্ম অফ এক্স প্লাস নর্ম অফ ওয়াই যদি আমরা দেই, তাহলে এই যে দুইজনের একসাথে ভার্টিক্যাল বার এসে আলাদা আলাদা ভার্টিক্যাল বারের যোগফলটা অবভিয়াসলি আমাদের বড় হবে। ওকে, এই হচ্ছে আমাদের নর্ম বা দৈর্ঘ্য। তার মানে নর্ম বা দৈর্ঘ্য হতে গেলে এইগুলো আমাদের শর্তগুলো আমাদের সিদ্ধ করতে হবে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা খোলা গোলক বদ্ধ গোলক এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। দেখেন খোলা গোলক কি, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে লিখে নিয়েছি, না হলে কিন্তু ভিডিও আমাদের অনেক লং হয়ে যায়। ওকে, তো খোলা গোলকটা কি, ধরি এক্স ডি একটা কি, এটা কি একটা মেট্রিক জগৎ না? এক্স আর ডি একত্রে থাকলে আমরা মেট্রিক্স জগৎ বলবো, আর ডিটা হচ্ছে শুধু মেট্রিকের সাথে আমাদের অসংখ্য সেট থাকলে সেটাকে আমরা বলে থাকি মেট্রিক্স জগৎ। ওকে, তাহলে ধরি এক্স ডি একটি মেট্রিক জগৎ এবং এ বিলংস টু এক্স, অর্থাৎ এ যদি এক্সের একটা উপাদান হয়, বড় হাতের এক্স অর্থাৎ অসংখ্য সেটের একটা উপাদান হয়, তখন আর গ্রেটার দেন 0 আরটাকে আমরা বলে থাকি এই যে গোলক যে আছে তার ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ তো অবভিয়াসলি 0 হচ্ছে বড় হবে। এত এর জন্য এসটা হচ্ছে আমাদের কি একটা বিন্দু, তাহলে এস বিন্দুটা হচ্ছে এ
কমা আর, এটা হচ্ছে আমাদের একটা দূরত্ব বোঝাচ্ছে আর আরটা হচ্ছে আমাদের বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে এস অফ এ আর ইকুয়ালস টু এই সেটটা হবে আমাদের, এস সেটটা হবে এক্স বিলংস টু এক্স, অর্থাৎ এক্সটা হচ্ছে এক্সের উপাদান। এখানে কিন্তু এক্সের উপাদান আমরা এ ধরছিলাম, আর এখানে এক্সের একটা উপাদান ধরে নিলাম এক্স, সাজ দ্য ডি অফ এ এক্স, অর্থাৎ ডিস্টেন্স অফ এ এক্সের দূরত্ব, এটা হবে অবভিয়াসলি আর এর চেয়ে ছোট। যখন এই আকৃতি থেকে থাকবে তখন এটাকে আমরা খোলা গোলক বলবো, ওকে, যার কেন্দ্র হবে এ, এই যে যার কেন্দ্র হচ্ছে আমাদের এই যে এ দ্বারা প্রকাশ করতেছি, এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এই যে ব্যাসার্ধ, এই গোলকটার ব্যাসার্ধ আমাদের আর, আর এই যে এতটুকু দূরত্ব আমাদের হচ্ছে এক্স। যদি আমাদের খোলা গোলকের কথা বলে তাহলে অবভিয়াসলি এটা কিন্তু আমাদের ওই ব্যাসার্ধ পর্যন্ত আমাদের হবে না, ব্যাসার্ধ আর কি হবে না, জাস্ট এটা ভিতরেই থাকবে, ওকে। আর খোলা গোলক থাকলে আমরা বুঝতেই পারি যে এইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকবে, আর বদ্ধ গোলকের ক্ষেত্রে এখানে আমার থার্ড ব্র্যাকেট থাকবে, ওকে। তো আমরা দেখি এখন বদ্ধ গোলক। ধরি এক্স ডি একটি মেট্রিক জগৎ এবং এ বিলংস টু এক্স, তখন আর গ্রেটার দেন 0 এর জন্য এই যে এস বদ্ধ ব্যবধির মধ্যে থাকবে বদ্ধ গোলক। তাহলে এস এ আর এ কমা আর ইকুয়ালস টু, অর্থাৎ এস সেটটা হবে এক্স বিলংস টু এক্স সাজ দ্য ডি এ কমা এক্স লেস অর ইকুয়ালস টু আর। যখন বদ্ধের কথা বলবে তখন এখানে আমাদের থার্ড ব্র্যাকেট থাকবে, অর্থাৎ বদ্ধ ব্যবধি থাকবে, আর এইখানে আমাদের লেস অর ইকুয়ালস টু কথাটা চলে আসবে, ওকে। এটাকে আমরা বদ্ধ গোলক বলবো। আর বদ্ধ গোলকের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমাদের কি গোলকের কেন্দ্র, আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এই যে এক্স যে দূরত্ব আছে এ থেকে এক্স হচ্ছে আমাদের এতটুকু ডিস্টেন্স, ওকে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা প্রতিবেশ সম্পর্কে আমরা ধারণা নিব যে প্রতিবেশটা কি। তো ধরি এক্স ডি একটা মেট্রিক জগৎ এবং এক্স বিলংস টু এক্স, তখন এক্স এর একটা উপসেট এ, অর্থাৎ এই যে বড় হাতের এক্স যে আছে অশূন্যক সেট, ওর একটা উপসেট আমরা ধরে নিলাম এ। এই এ কে ছোট হাতের এক্স, অর্থাৎ এক্স এর যে একটা ছোট উপাদান আমরা ধরেছিলাম, এক্স এর একটা উপাদান ধরেছিলাম এক্স, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এক্স এর একটা উপসেট, আর এক্সটা হচ্ছে আমাদের এক্স এর একটা এলিমেন্ট। তাহলে এ কে এক্স এর প্রতিবেশ বলে যদি কোনো আর গ্রেটার দেন 0 এর জন্য খোলা গোলককে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, অর্থাৎ এস অফ এক্স কমা আর বিদ্যমান থাকে, যেন এস অফ এক্স কমা আর সাবসেট অফ এ হয়, ওকে। যদি এই সাবসেট অফ এ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এটাকে আমরা বলবো প্রতিবেশ। এখন আমরা দেখব অবিচ্ছিন্ন চিত্রণ। অবিচ্ছিন্ন চিত্রণটা কি? চিত্রণ কিন্তু দুই প্রকার হয়ে থাকে, বিচ্ছিন্ন চিত্রণ আর অবিচ্ছিন্ন চিত্রণ। আমাদের বিচ্ছিন্ন চিত্রণ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে ম্যাক্সিমাম সময় লাগে না, তাই আমরা অবিচ্ছিন্ন চিত্রণটা আমরা দেখে নিব। তাহলে অবিচ্ছিন্ন চিত্রণটা কি? ধরি এক্স কমা ডি ওয়ান এটা একটা মেট্রিক জগৎ, আর ওয়াই কমা ডি2 এটা আরেকটা হচ্ছে মেট্রিক জগৎ, ওকে। তাহলে দুইটা এখানে মেট্রিক জগৎ, এবং এই ফাংশনটা হচ্ছে আমাদের কিভাবে সংজ্ঞায়িত হচ্ছে, এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই একটি চিত্রণ। এটা একটা হচ্ছে যে আমাদের চিত্রণ, যদি প্রত্যেক অ্যাবসোলিউট গ্রেটার দেন 0 এর জন্য একটি ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান থাকে, অর্থাৎ এই অ্যাবসোলিউট মানে হচ্ছে খুবই ক্ষুদ্র মান, এই খুবই ক্ষুদ্র মান গ্রেটার দেন 0 এর জন্য খুবই একটা ছোট একটা মান ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান থাকে, যেন d1 অফ এক্স কমা এক্স নট, দেখেন d1 অফ এক্স কমা এক্স নট লেস দেন ডেল্টা, অর্থাৎ এই যে d1 যে আমাদের মেট্রিকটা আছে এই মেট্রিকের মান ডেল্টা যদি ছোট হয়, ইমপ্লাইজ দ্যাট এইটার প্রেক্ষিতে আমাদের বলতে পারি যে d2 অফ এফ অফ এক্স কমা এফ অফ এক্স নট, অর্থাৎ d2টা আমাদের ডিস্টেন্সটা কীভাবে হচ্ছে, ওই ফাংশনের দূরত্বটা যদি আমাদের যদি মেট্রিকটা ওই ফাংশন দুইটার মেট্রিকটা যদি আমাদের অ্যাবসোলিউটের চেয়ে ছোট হয়, তবে এফ চিত্রণটিকে এক্স নট বিলংস টু এক্স, অর্থাৎ এক্সের একটা উপাদান এক্স নট বিন্দুতে অবিচ্ছিন্ন বলে, ওকে। আশা করি বুঝতে পারছি এই অবিচ্ছিন্ন চিত্রণটা কি। তো এই হচ্ছে আমাদের আজকের এই প্রথম চ্যাপ্টার, অর্থাৎ মেট্রিক জগতের প্রথম লেকচার এবং আমাদের কোর্সের প্রথম লেকচার। আশা করি আমাদের বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।